আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করো। আমি আজকের পাঠ শুরু করার আগে আমার পরিচয় দিচ্ছি। আমি ফয়সাল মোহাম্মদ ওবায়দুল হক, সহকারী শিক্ষক, হরুলিয়া উচ্চ বিদ্যালয়। আজকে আমরা পড়ব ভূগোল ও পরিবেশের নবম দশম শ্রেণীর পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, যেটা তোমাদের বইতে চতুর্থ অধ্যায়ে আছে। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার দুই ধরনের প্রক্রিয়ার মধ্যে আমরা শুধু ধীর পরিবর্তনটাই আজকে পড়ব। আজ আমরা এই পাঠ পরে জানব ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, ধীর পরিবর্তনের কারণ, ফলাফল, নদীর গতিপথ, নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ভূপৃষ্ঠের সর্বদাই পরিবর্তনশীল। নানা প্রকার ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠকে পরিবর্তন সাধন করে। এই ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠকে পরিবর্তন করে ফেলে, আর পরিবর্তনটা চলে সর্বক্ষণ। যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূমিরূপ পরিবর্তন সাধিত হয়, সেটাই হচ্ছে ভূপ্রক্রিয়া। প্রাকৃতিকভাবে পরিবর্তন সাধিত হলে নদী অবক্ষেপণের মাধ্যমে প্লাবন সমভূমি গড়ে উঠেছে। এখানে নদী অবক্ষেপণ এটা একটি প্রক্রিয়া, এটা ধীর পরিবর্তনের মধ্যে পড়ে। একটা প্রাকৃতিক শক্তি, এখানে একটা প্রাকৃতিক শক্তির মাধ্যমে এই প্রক্রিয়াটা হবে, আর একটা প্রক্রিয়ার নাম বলেছি আমরা অবক্ষেপণ। বাকিগুলো আমরা বিস্তারিত এখন আলোচনা করব। ভূপ্রক্রিয়া তার কার্য সাধনের জন্য নানা প্রকার প্রাকৃতিক শক্তির সাহায্য নেয়, ওগুলো আমরা সামনে আলোচনা করব। মাধ্যাকর্ষণ, ভূতাপীয় শক্তি ও সৌরশক্তি। প্রাকৃতিক শক্তির সাহায্যে ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের কোথাও ধীরে পরিবর্তন হয়, আবার কোথাও খুব দ্রুত পরিবর্তন সাধিত হয়। সাধারণভাবে বহিঃশক্তি, পৃথিবীর বাহিরের শক্তির সাথে জড়িত ভূপ্রক্রিয়াকে ধীর পরিবর্তন বলে, যেমন সৌরশক্তি। অপরদিকে অন্তঃশক্তির সাথে জড়িত ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠে খুব দ্রুত পরিবর্তন সাধিত হয়। তাহলে ভূপ্রক্রিয়া আমরা দুই ধরনের পেলাম। এটা দ্রুত পরিবর্তন সাধিত হয়, এটা আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা আজকে আলোচনা করব ধীর পরিবর্তন নিয়ে। ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল আমরা আজকে আলোচনা করব। ধীর পরিবর্তন পৃথিবীর পৃষ্ঠে ধীর পরিবর্তন হয়। ধীর পরিবর্তনের জন্য বায়ু, বৃষ্টি, নদী, সূর্যের তাপ, এরা ধীর পরিবর্তনের কাজ করে। ধীর পরিবর্তন পৃথিবীর বিশাল এলাকা জুড়ে হয়। এই ধীর পরিবর্তনের মধ্যে আমরা এই চারোটা নিয়ে আমরা আলোচনা করব। ধীর পরিবর্তন ভূত্বকের ক্ষয় সাধন করে। বৃষ্টি ভূত্বকের উপরের মাটিকে ক্ষয় করে ফেলে, বায়ু মাটিগুলোকে অন্য জায়গায় নিয়ে যায়। নদী আমরা এই দেখতেছি, এইদিকে নদীর পার, প্রাকৃতিক বাঁধ বলা, আর এদিকে বালি, এগুলো ক্ষয় সাধন করে, এদিকে ভরাট করছে। সূর্যের তাপ পৃথিবীর পৃষ্ঠে পড়ে, পৃথিবীর শিলাগুলোকে প্রসারিত করে, রাতে ঠান্ডা হয়। এভাবে পরিবর্তন সাধন করে। এই পরিবর্তনটা চলে খুব ধীরে ধীরে, এবং এই পরিবর্তনের মাধ্যমে নতুন ভূমিরূপ তৈরি হয়। ভূমির আগের রূপটা পরিবর্তন হয়ে আর একটা নতুন রূপ তৈরি হয়। আমরা এখানে চারটা শক্তি পাচ্ছি। এই চারটা প্রাকৃতিক শক্তি পৃথিবীর উপরের পৃষ্ঠকে ধীরে ধীরে ক্ষয় সাধন করে নতুন ভূমিরূপ তৈরি করে, আর এটাকে বলা হয় ধীর পরিবর্তন। আর ভূমিরূপের ধীর পরিবর্তন চারটি পর্যায়ে হবে। চারটি পর্যায়ের মধ্যে এক, বিচূর্ণীভবন ও ক্ষয়ীভবন, অপসারণ, অগ্নিভবন, অবক্ষেপণ। বিচূর্ণীভবন, এই যে পাহাড়,
এই পাহাড়টা ওই যে 4টা শক্তি আমরা আলোচনা করেছি, এই 4টা শক্তি পাহাড়টাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। তবে যেখানে চূর্ণ বিচূর্ণ করেছে সেই জায়গায় পাহাড়টা আছে, স্থানান্তরিত হয় নাই। তখন এই কাজটাকে আমরা বলবো বুচূর্ণী ভবন, চূর্ণ বিচূর্ণ করা। এই ছবিতে আমরা দেখতেছি চূর্ণ করে ফেলেছে, ঠিক আছে, স্থান থেকে ক্ষয় ক্ষয় হয়ে আরেক জায়গায় চলে গেছে। এটাকে আমরা নাম দিলাম ক্ষয়ী ভবন। স্থানচ্যুত হয়েছে, স্থানান্তরিত হয়েছে। এই স্থানান্তরের কাজটা বায়ু প্রবাহ, নদী স্রোত, হিমবাহ, এই 3টা শক্তি দ্বারা হয়। এখানে আমাদের এই জায়গাটায় আমরা দেখছি, এই চিত্রে দেখা যাচ্ছে এটা পানি দ্বারা হয়েছে, জলস্রোত দ্বারা হয়েছে। এই জলস্রোত জায়গাটাকে ক্ষয়প্রাপ্ত করে ফেলেছে এবং এখানে আমরা ঘাস দেখতে পাচ্ছি অতি সাধারণ। এটা হয়তো এই জায়গায় ছিল, জলস্রোত এটাকে এই জায়গায় নিয়ে আসছে। তবে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসছে, এই জায়গা থেকে স্থানান্তরিত হয়ে মাটিটা বসে গেছে, এটা ক্ষয়ী ভবন হয়েছে। বিচূর্ণী ভবন স্থানান্তরিত না হলে, স্থানান্তরিত হলে তার নাম হবে ক্ষয়ী ভবন। এরপর নগ্ন ভবন। নগ্ন ভবন মানে হলো যে জায়গাটা উন্মুক্ত হয়ে যাওয়া, নগ্ন হয়ে যাওয়া। তাহলে এই জায়গায় মাটি ছিল, বৃষ্টির কারণে বা তুষারপাতের কারণে মাটিটা ক্ষয়প্রাপ্ত হয়ে, শিলাটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার কারণে নিচের জায়গাটা উন্মুক্ত হয়ে গেছে, নিচের জায়গায় নগ্ন হয়ে যায়। আমরা চিত্রে দেখতেছি এই জায়গাটা দেখতে যেরকম, এই জায়গাটা দেখতে সেরকম নয়। এটা যে নগ্ন হয়েছে এটা দেখেই বোঝা যায় এটা এর উপরের স্তরটা চলে যাওয়ার কারণে নিচের স্তরটা এখন উন্মুক্ত হয়ে গেছে। এটাও আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে নগ্নী ভবন, উন্মুক্ত হয়ে যাওয়া, নগ্ন হয়ে যাওয়া। এরপরে আমরা ভূপ্রক্রিয়ার আরেকটি প্রক্রিয়ার কথা জানব, সেটা হলো অপসারণ। অপসারণ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলে দেওয়া, এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া, অপসারণ। অপসারণ আমরা এই জায়গায় দেখতেছি, এটা গিরিখাত। এখানে পানি, বরফ গলা পানি মাটিগুলোকে অপসারণ করে নিয়ে আসছে, নিচের দিকে নিয়ে যাচ্ছে। এটা পানি দ্বারা অপসারণ। বায়ু দ্বারা অপসারণ হতে পারে, বিশেষ করে মরুভূমিতে। শুষ্ক বায়ু, মরুভূমি যেহেতু গাছপালা নাই, ওই মাটিগুলো থাকে শুষ্ক। এই শুষ্ক মাটিগুলো দিনের সূর্যের তাপের কারণে প্রসারিত হয়ে আবার রাত্রে শীতল হয়ে এভাবে কণাগুলো খুব বেশি দুর্বল হয়ে পড়ে। বাতাস এই কণাগুলোকে বাতাসে মিশিয়ে ফেলে মাইলের পর মাইল নিয়ে যায়। যেগুলো বড় কণা আছে সেগুলা বাতাসের ধাক্কায় লাফিয়ে চলতে থাকে, লাফিয়ে গিয়ে আরেক জায়গায় পড়ে, সেখান থেকেও কণাগুলোকে লাফিয়ে আরেক জায়গায় নিয়ে যায়। আর অনেক বড় যদি কণা হয় সেগুলোকে বাতাস হামাগুড়ি দিয়ে নিয়ে যায়, অথবা শিলার কণা ধাক্কায় এগুলো হামাগুড়ি দিয়ে চলে। এভাবে অপসারণ হয় বায়ুর দ্বারা। এরপর আমরা এই জায়গায় দেখতেছি হিমবাহ দ্বারা। হিমবাহ দ্বারা বরফ যখন গলে যায়, পাহাড় থেকে আলাদা হয়ে যায় বরফ, পাহাড়ের উপরের গাছপালা সহ শিলাখণ্ডকে নিচের দিকে নিয়ে আসে এবং পাহাড়ের সর্বনিম্ন স্থানে নিয়ে এই জিনিসগুলোকে জড়ো করে ফেলে। এটাকে বলা হয় হিমবাহ দ্বারা অপসারণ। এবং এই যে জায়গায় জমা হচ্ছে, এই জমা হওয়াটাকে বলা হয় অবক্ষেপণ। এই উঁচু পাহাড় থেকে নিচে গড়িয়ে নিয়ে আসাকে বলা হয় অপসারণ, আর এখানে জমা হওয়াকে বলা হচ্ছে অবক্ষেপণ। আমরা আরেক জায়গায় অবক্ষেপণ দেখব, সেটা হচ্ছে নদী স্রোত। বর্ষাকালে যখন নদীর পানি বেড়ে যায়, নদীর দুই পাশ যখন উপচে পড়ে, পানিগুলো দুই পাশে পলিযুক্ত পানি, মাটিযুক্ত পানি, এই দুই পাশের জায়গাটাতে স্তরে স্তরে জমা হয়ে নতুন ভূমি তৈরি করে, এইটাকেও বলা হয় অবক্ষেপণ। অবক্ষেপণের মাধ্যমে পলল ভূমি তৈরি হয়, পলল সমভূমি তৈরি হয় নদী অববাহিকায়। এটা এক প্রকার অবক্ষেপণ। নদীর আমরা ধীর পরিবর্তনটা আমরা এখন পড়ছি। ধীর পরিবর্তনের প্রক্রিয়াগুলো আমরা জানলাম। যেসব প্রাকৃতিক শক্তির প্রভাবে
ক্ষয়জাত ভবনের মধ্য দিয়ে ধীরে ধীরে পরিবর্তন সংঘটিত হয়। তার মধ্যে আমরা বায়ু, বৃষ্টিপাত, নদী, হিমবাহ এগুলোর আমরা কাজ পড়েছি। এবার আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত পড়ব। বিস্তারিত পড়তে গিয়ে আমরা এই শক্তিগুলো প্রথমে কি কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। এই শক্তিগুলো প্রথম কাজ করে ক্ষয় করে ফেলা, যেটাকে আমরা বলবো ক্ষয় কার্য। ক্ষয় কার্য প্রথমে আমরা 1 নম্বর আলোচনা করলাম বায়ু। বায়ু কীভাবে ক্ষয় কার্য করে। বায়ু প্রথমে বায়ুতে কী থাকে আমরা জানি। বায়ুতে থাকে অক্সিজেন, বায়ুতে থাকে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। এইসবের রাসায়নিক প্রক্রিয়ায় শিলাগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, শিলাগুলো ক্ষয় সাধিত হয়। শিলাগুলো 1 নম্বর বিচ্ছিন্ন হয়ে যায়, 2 নম্বর ক্ষয় সাধিত হয়ে যায়, ক্ষয় সাধন হয়, ক্ষয়িত হয়। তাহলে বিচ্ছিন্ন হয়ে যায় শিলা থেকে শিলা এবং ক্ষয় হয়ে যায়। এ বায়ুর ক্ষয়কার্য বেশি চলে মরুভূমিতে। আমরা আগেও আলোচনা করেছি মরুভূমিতেই বেশি চলে। মরু এলাকা শুষ্ক এবং বৃষ্টিহীন হওয়ার কারণে এই এলাকার মাটিগুলো, মৃত্তিকাগুলো, শিলাকণাগুলো সুদৃঢ় নয়। সুদৃঢ় নয় বিদায় সূর্যের তাপ এগুলোকে সহজে সংকুচিত সম্প্রসারণের মাধ্যমে ভেঙে ফেলতে পারে। এই ভেঙে ছোট হওয়া বুনটগুলোকে, মাটিগুলোকে, মৃত্তিকা কণাকে বায়ু উড়িয়ে নিয়ে যায় মাইলের পর মাইল। বড় বড় কণাগুলোকে বায়ুর কারণে লাফিয়ে লাফিয়ে চলতে থাকে। আর এই কণাগুলোর আঘাতে আরও অধিক বড় কণাগুলো গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে চলতে থাকে। এভাবে বায়ু এক জায়গার শিলাগুলোকে, মাটিগুলোকে, মৃত্তিকা কণাকে অন্য জায়গায় নিয়ে যায়। এভাবে বায়ু ক্ষয় করে ফেলে ভূপৃষ্ঠকে। এটা ধীরে ধীরে চলে, অনেক দিন ধরে চলে, তাই এটা ধীর পরিবর্তনের অংশ। তাহলে দিনের বেলায় এই মাটি, মৃত্তিকা দিনের বেলায় প্রসারিত হয়, রাতে তাপ বিকিরণ করে সংকুচিত হয়। এভাবে মাটির বুনটগুলো ভেঙে যায়। ভেঙে বায়ু এই বুনটগুলোকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়। এভাবে বায়ু ক্ষয় কাজটা চালিয়ে যায় বছরের পর বছর, ধীরে ধীরে ব্যাপক এলাকা জুড়ে। এরপরে বৃষ্টির কাজ। বৃষ্টির পানি কিভাবে মৃত্তিকাকে ক্ষয়প্রাপ্ত করে ফেলে। বৃষ্টির পানি ভূপৃষ্ঠের উপর দিয়ে যখন প্রবাহিত হয়, তখন এখানে আমরা চিত্রে দেখতেছি কি ঘটনা ঘটেছে। ব্যাপকভাবে ক্ষয় সাধন করে। প্রবাহিত হওয়ার সময় পানি শিলাকে আংশিকভাবে ক্ষয় করে ফেলে এবং শিলাকে আলগা করে ফেলে। এই ক্ষয়প্রাপ্ত ও প্রসারিত শিলাগুলো, এগুলো বৃষ্টিবহুল অঞ্চলে আমরা প্রায় দেখতে পাবো। এরকম শিলাগুলো যখন নরম অংশ, পাহাড়ের নিচের নরম অংশগুলো বৃষ্টির পানির কারণে অন্যত্র চলে যায়, তখন এই বড় বড় শিলাখণ্ডগুলো আর উপরে থাকতে পারে না, গড়িয়ে নিচে পড়ে যায়। এভাবে শিলাখণ্ডগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, পাহাড় ক্ষয় হয়ে যায়, পাহাড় ভেঙে যায়। আবার আমরা বৃষ্টির পানিকে নদীর তলা ক্ষয় হতে দেখি। বৃষ্টির পানিতে আমরা এটা নিয়ে আরেকটা কথা বলি। পার্বত্য এলাকায় যখন বর্ষাকালে আমরা যাতায়াত করি, অনেক সময় দেখা যায় পাহাড় ধসের কারণে পার্বত্য এলাকার যাতায়াত বন্ধ হয়ে আছে, 2-3 দিন বন্ধ হয়ে থাকতে পারে। এরকম দুর্ঘটনার কারণে আমরা এখানে দেখছি পাহাড়, উপরের পাহাড় ক্ষয় হয়ে গেছে, রাস্তার পাশের পাহাড়টাও ক্ষয় হয়ে নিচের দিকে চলে গেছে। এভাবে ক্ষয়কার্য অবিরাম চলতে থাকে, বছরের পর বছর আস্তে আস্তে এই কাজ চলতে থাকে। আবার দেখব চাষ করা জমিতে যখন চাষ করে মানুষ, উন্মুক্ত থাকে, উপরে গাছপালা থাকে না, খড়বিচালি থাকে না। ওই উন্মুক্ত মাটিতে যখন বৃষ্টির পানি পড়ে, তখন
মাটিগুলো চাষের জমি থেকে ক্ষয়প্রাপ্ত হয়। এছাড়া আমরা আরও দুইটা প্রাকৃতিক শক্তির কথা জানব। হিমবাহ। হিমবাহ কীভাবে ক্ষয়কাজ চালায়, আমরা এই ছবিটা আঁকা ছবি, এটা অরিজিনাল ছবি। এখানে আমরা দেখতেছি অসংখ্য পাহাড়ের চূড়া, এই জায়গায় সাদা সাদা সবগুলো বরফ। বরফ যখন শীতের পরে গলে যায়, এ গলে বরফের পানিগুলো নিচের দিকে আসতে থাকে। আসার সময় এরকম কাজ সংঘটিত হয়, এই শৃঙ্গ থেকে উপত্যকা সৃষ্টি হয়েছে, এগুলো ভেঙে ভেঙে উপত্যকা হয়েছে। শৃঙ্গ থেকে বরফ যখন নামে তখন পাহাড়ের একটা অংশকে ভেঙে ফেলে এটা উপত্যকায় পরিণত হয়। অংশগুলো টুকরা টুকরা করে ফেলে, এই টুকরা অংশগুলো এই জায়গায় এসে উল্টা গড়াতে থাকে, সামনে যায় পিছনে যায়, উল্টা গড়াইয়া গড়াইয়া যায়। এই গড়ানোর ফলে এভাবে গড়িয়ে গড়িয়ে যায়, গড়িয়ে গড়িয়ে যাওয়ার ফলে এই জায়গায় ঘর্ষণ ক্রিয়ার ফলেও কিছু পাথরকে ওরা ভেঙে ফেলে। এই ঝুলন্ত পাথরগুলোকেও ভেঙে নিচে নিয়ে যাচ্ছে, আর এইখানে গড়াগড়ি দিয়েও ঘর্ষণ কাজের কারণেও ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এভাবে ক্ষয় কাজ তারা চালিয়ে যেতে থাকে। তাহলে হিমবাহের মাধ্যমে, বরফের প্রবাহের মাধ্যমে এভাবে ক্ষয়কাজ চলে। এরপরে নদীর কাজ। নদীর কাজ, যেহেতু আমরা নদীবহুল দেশে আছি, এটা সবারই জানা আছে নদী কিভাবে ক্ষয়কাজ চালায়। নদী যখন মধ্যভাগে আসে সেখানেও ক্ষয়কাজ চালায়, নদী যখন পাহাড়ের উপরে থাকে সেখানেও ক্ষয়কাজ চালায়, নদী যখন সমুদ্রের কিনারে পৌঁছে সেখানে ক্ষয়কাজ তুলনামূলক কম হলেও সেখানেও কিছুটা ক্ষয়কাজ চলে। তাহলে পাহাড়ের উপরেরটা আমরা দেখি আগে। পাহাড়ের উপরে অধিকাংশ মাটিগুলোকে, নুড়িগুলোকে, বড় বড় পাথরখণ্ডগুলোকে তারা ক্ষয় করে নিচে নিয়ে আসছে। পাহাড়ের উপরে তুলনামূলক পাহাড়ের পাশ ক্ষয় হওয়ার চেয়ে নিচের নরম মাটিগুলো ক্ষয় হয়ে আসতে থাকবে নিচের দিকে। আর যখন সমতলে পৌঁছবে তখন আমরা দেখব পার্শ্ব ক্ষয় হচ্ছে, নদী ক্রমান্বয়ে প্রশস্ত হচ্ছে। এই পাশে বাঁধের মতো জায়গাটা এই যাতে প্রাকৃতিক বাঁধের মতো করে ফেলে, আর এই পাশে বালিময় করে ফেলে, এখান থেকে ভেঙে এখানে নিয়ে আসে। এভাবে ক্ষয় করতে করতে এই জায়গাটা নদী দখল করে ফেলে, আর এই জায়গায় ক্রমান্বয়ে নদীটা ভরাট হয়ে যায়। নদী এই জায়গায় ছিল, ওইখানে নদী চলে যায়। এভাবে নদী ক্ষয় কাজ চালিয়ে যায় সমতলে। এরপরে মোহনায়, যেখানে হ্রদে, বড় জলাশয়ে, সমুদ্রের কাছায় যখন যায় অতি সামান্য ক্ষয় কাজ চলে। আর অধিকাংশ আশেপাশের জায়গায় ওরা আগের ক্ষয় করা পলিগুলাকে জমিয়ে সঞ্চয় করে এখানে নতুন জায়গা তৈরি করে। তাহলে নদী এই জায়গায় দু ধরনের কাজ করতেছে, একটা অবক্ষেপণও করতেছে, আর এখানে ক্ষয়। এখানেও ক্ষয় এবং অবক্ষেপণ আছে, এই পাশ ক্ষয়, এই পাশ অবক্ষেপণ। এখানে উভয় পাশেই অবক্ষেপণ, আর এখানে কোনো প্রকার অবক্ষেপণ নয়, সঞ্চয় নয়, শুধু ক্ষয়। তাহলে নদীর কাজটাও আমরা জানলাম। এরপরে আমরা জানব নদীর গতিপথ। নদী সম্পর্কে যেহেতু আমরা জানছি, নদী সম্পর্কে আমরা এখানে বিস্তারিত জানব। নদীর গতিপথ মানে কোনখান থেকে নদী শুরু হলো, কোথায় শেষ হলো। নদী আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে শুরু হবে হোক, পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে সমুদ্র অঞ্চল পর্যন্ত। অতীতে আমরা দেখেছি শহরগুলো গড়ে উঠেছে নদীকেন্দ্রিক, সমুদ্রে হলেও নদীকেন্দ্রিক, পাহাড়ে হলেও নদীকেন্দ্রিক। অধিকাংশ শহরগুলো গড়ে উঠেছে এই নদীকেন্দ্রিক মানুষের যাতায়াত ছিল, নদী সভ্যতার অংশ ছিল। নদীকে কেন্দ্র করেই মানুষের বসতিগুলো গড়ে উঠেছে। তাই আমরা এখন নদী সম্পর্কে বিস্তারিত জানব। আমরা জানি নদীগুলোর সৃষ্টি হয়েছে উঁচু জায়গা থেকে, পাহাড়ের উঁচু জায়গা থেকে ক্রমান্বয়ে সমভূমিতে এসেছে। এটাকে মধ্যগতি বলি। এখানে আমাদের বসতি বেশি। এরপরে এই জায়গাটাকে আমরা বলি নিম্নগতি। তাহলে নদীর গতিকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি। নদী শুরু হয়েছে উঁচু থেকে, আস্তে আস্তে নিচের দিকে এসে গেছে। নদী সম্পর্কে আমরা এই স্লাইডে বিস্তারিত জানব। নদী শুরু হয় কিভাবে, নদীর এই জায়গাটাকে আমরা বলছি উৎপত্তি কীভাবে হয়। আমরা এখানে দেখাচ্ছি বৃষ্টির পানি, এই জায়গায় দেখাচ্ছি হিমবাহ, এই জায়গায় দেখাচ্ছি প্রস্রবণ, এটাকে আমরা ঝর্ণাও বলতে পারি। এই জায়গায় বরফ গলা পানি। এই চারটা নদীর পানির উৎস।
এই পানিগুলো ক্রমান্বয়ে জড়ো হয়ে আস্তে আস্তে নদীর সৃষ্টি করে। আমরা পাহাড়ের উপরে দেখব অসংখ্য ছোট ছোট নদী, আবার নিচের দিকে সব নদীগুলো জড়িয়ে হয়ে এই ছোট ছোট নদীগুলো জড়িয়ে হয়ে একটা বড় নদীতে পরিণত হয়। এই জায়গায় আমরা দেখছি বৃষ্টির পানিও পাহাড় বেয়ে আসছে। এই জায়গায় দেখতেছি হিমবাহ, বরফ বরফ নিচের দিকে নেমে আসছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। এই জায়গায় দেখছি আমরা সমুদ্রে এই পাহাড়ের ভেতরে অদৃশ্য জলপ্রবাহ চুপসে মাটির ভিতরে পানিগুলো ঢুকে যাচ্ছে। এই জায়গায় নরম মাটিগুলো অপসারিত হয়ে বা চুনা পাথর থাকলে সেটা অপসারিত হয়ে বা বিস্ফোরণ হয়ে যে কোনো উপায়ে পানিগুলো সবচেয়ে নিচের দিকে যায়। আর নিচের এই মাটিগুলো অবৈধ মাটিতে যদি পৌঁছে আর ভেদ করে নিচে না গিয়ে অন্তঃপ্রবাহ রূপে পাশ দিয়ে বেরিয়ে যায়, তখন তৈরি হয় প্রস্রবণ। এই প্রস্রবণ নদীতে পড়ে সাগরে এসে যায়। আর এই বরফগলা পানিগুলো আমরা জানি পাহাড়ের উপরে বরফ থাকে। এই বরফগলা পানিগুলো গ্রীষ্মকালে গলে আস্তে আস্তে নদী দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পৌঁছে। এভাবে নদীর উৎপত্তি এবং নদী আস্তে আস্তে সমুদ্রে পৌঁছে। আর সমুদ্র যেখানে পৌঁছেছে এই জায়গাটার আমরা নাম দিয়েছি মোহনা। এটা সবচেয়ে প্রশস্ত জায়গা হচ্ছে এটা, নদীর সবচেয়ে প্রশস্ত জায়গা এটা, এটার নাম দিয়েছি মোহনা। তাহলে আমরা নদীর সম্পর্কে এখানে বিস্তারিত জানলাম। এরপরে আমরা জানব নদীর কোন জায়গাকে আমরা কী নাম বলি। এই যেখান থেকে নদী সৃষ্টি এই জায়গাকে বলবো আমরা উৎস। এখানে অসংখ্য ছোট ছোট নদী গিয়ে বড় নদীতে প্রধান নদীতে পড়েছে। এই নদীগুলোকে আমরা নাম দেব উপনদী। উপনদী 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 সবগুলো উপনদী, যেগুলো নদীতে গিয়ে প্রধান নদীতে গিয়ে পড়েছে এগুলো উপনদী। আর এইটা মূল নদী। মূল নদী থেকে যখন আরেকটা নদী বেরিয়ে অন্যদিকে চলে যায় তখন তার নাম হবে শাখা নদী। যখন দুই নদীর মাঝখানের এই জায়গাকে নাম দেওয়া হবে দোয়াব। দুই নদীর মাঝখানের এই জায়গার নাম দোয়াব। দুই নদীর মাঝখানের এই জায়গার নাম দোয়াব। দুই নদী যখন কোনো জায়গায় মিলিত হয় তখন তার নাম হলো নদী সঙ্গম। আমরা বাংলাদেশের একটা জায়গা, এটা বাংলাদেশের নয়, ঠিক বাংলাদেশের বাইরে ভারতের একটা জায়গা দেখাচ্ছি, তিস্তা নদী। আর এই জায়গায় রঞ্জিত নদের সাথে মিলিত হয়েছে, এই জায়গার নাম হচ্ছে নদী সঙ্গম। এটাকে ত্রিবেণী সঙ্গম বলে। এখানে আরও একটা নদী আছে সেজন্য ত্রিবেণী সঙ্গম বলা হচ্ছে। তাহলে আমরা জানলাম উৎস কী, উপনদী কী, মূল নদী কী, শাখা নদী কী, দোয়াব কী এবং নদী সঙ্গম কী। তাহলে আবার আমরা একটু আলোচনা করে নিই। যে জায়গা থেকে নদী উৎপন্ন হয় এই পাহাড়ের চূড়া 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 এগুলো উৎস। যেই ছোটো ছোটো নদীগুলো এসে উপর থেকে নিচের দিকে নদীতে মিলিত হয় তার নাম উপনদী। যে প্রধান নদীটা সাগরে পৌঁছে তার নাম প্রধান নদী, মূল নদী। মূল নদী থেকে যে নদী বের হয়ে অন্যদিকে চলে যাচ্ছে সেটা উপনদী, শাখা নদী। দুই নদীর মাঝখানের জায়গার নাম দোয়াব। উভয় নদীর দুই পাশের জায়গা যেখানকার পানি দিয়ে মানুষ জীবন ধারণ করে, চাষাবাদ করে, বর্ষায় যে জায়গায় পানিগুলো দ্বারা পানি উপচে পেড়ে বিদ্যুৎ হয় এটাকে বলা হয় নদী অববাহিকা। তাহলে নদীর উভয় পাশের বিস্তীর্ণ এলাকাকে বলা হয় নদী অববাহিকা। নদী উপত্যকা, এখানে আমরা নদীর একটা অংশকে কেটে দিয়েছি। নদীর তীর, এই তীর মাঝখানে এখানে আমরা একটা মোটা রেখা দিয়ে দেখাচ্ছি। এই তীর থেকে এই তীরের এই অংশটাকে বলা হয় উপত্যকা, এটা উপত্যকা। আর একেবারেই তলার অংশটা ভূগর্ভ, এই তলার অংশটা আমরা তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি। তলার অংশটা হচ্ছে নদীগর্ভ। নদীখাত, নদীর দুই তীরের মধ্যবর্তী স্থান, এটাকে বলা হচ্ছে নদীখাত। নদীখাত, এই যে এখানে নদীখাতগুলো থাকে গভীর, এই জায়গায় নদীখাতগুলো গভীরতা কমতে থাকে, আর এই জায়গায় নদীখাতের গভীরতা আরও কমতে থাকে।
নদীখাতের প্রস্থ বাড়ে এই জায়গায় প্রস্থ আর একটু কম, এই জায়গায় প্রস্থ একেবারেই কম। আমরা এখন নদীর বিভিন্ন অবস্থা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। নদীর অবস্থাকে আমরা 3 ভাগে ভাগ করা যায়। নদীর জীবনকে, নদীর গতিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এই প্রথম অংশটার নাম ঊর্ধ্বগতি। এখানে শুধু পাহাড় থাকবে। ঊর্ধ্বগতিতে যেখান থেকে, যেসব পাহাড় থেকে নদী উৎপন্ন হয়েছে, নদীর উৎপত্তি, সেটাকে আমরা ঊর্ধ্বগতি বলবো। এখানে সমভূমিতে পৌঁছা পর্যন্ত, এই যে এখানে কোনো পাহাড় নেই, সমভূমিতে পৌঁছা পর্যন্ত এটা ঊর্ধ্বগতি। এই জায়গায় পৌঁছা পর্যন্ত ঊর্ধ্বগতি। এখানে পাহাড়ি অঞ্চলকে আমরা ঊর্ধ্বগতি বলবো। ঊর্ধ্বগতিতে নদী প্রধান কাজ হচ্ছে ক্ষয় সাধন করা। নদী পাহাড়ের গাত্রকে, নিচের তলাকে ক্ষয় করে নুড়ি, পাথর, মাটি এগুলাকে নিচের দিকে নিয়ে আসে। এর প্রধান কাজ ক্ষয় সাধন এবং পরিবহন। ক্ষয় করে পরিবহন করে নিচের দিকে নিয়ে আসবে। তাহলে ক্ষয় সাধন করে পরিবহন করা নদীর ঊর্ধ্বগতির প্রধান কাজ। প্রধান কাজ হচ্ছে ক্ষয় সাধন এবং পরিবহন। তাহলে নদীর জাল আস্তে আস্তে যদি কমে যায়, এই জায়গায় একটু কমে গেছে, এখান থেকে পাহাড়ের একটু সমতল, টুকটাক সমতল আছে বা এই উপত্যকা আছে, এই জায়গায় একটু গতি কমে যায়। এই জায়গায় যখন গতি কমে যায়, বড় বড় পাথরখণ্ডগুলো এখানে জমা হয়ে যায়। এগুলো নদী আর বহন করতে পারে না। তাহলে হালকা সঞ্চয়ের কাজ এই জায়গায় শুরু হয়। এই উপরে কোনো সঞ্চয় হবে না, এই জায়গায় হালকা সঞ্চয় কাজ শুরু হয়। যদিও এই ঊর্ধ্বগতির প্রধান কাজ ক্ষয় কাজ করা, তবে এই জায়গায় হালকা সঞ্চয় কাজ হবে। এরপরে মাঝের গতি। এই মাঝের গতিটা সমভূমিতে যখন পড়বে, তখন মাঝখানের গতিটাকে আমরা নাম দিলাম মধ্যগতি। মধ্যগতি পার্বত্য অঞ্চল পার হয়ে সমভূমিতে আসলেই মধ্যগতি শুরু। মধ্যগতিতে উপনদী থাকবে। উপনদী অনেকগুলা নদী উপর থেকে এসে মধ্য বা প্লাবন সমভূমিতে এসে মিলিত হবে। মধ্যগতি। মধ্যগতিতে নদীর বিস্তার বাড়বে, নদীর প্রশস্ততা বাড়বে, কিন্তু তুলনামূলক গভীরতা একটু কমবে। ঊর্ধ্বগতি সে গভীরতা একটু কমবে, কিন্তু প্রশস্ততা বাড়বে। গভীরতা একটু কমবে, প্রশস্ততা বাড়বে। মধ্যগতিতে সঞ্চয় কাজ মূলত শুরু। এখানেও শুরু হতে পারে বড় বড় প্রস্তরখণ্ডগুলো, কিন্তু এই সমভূমিতে সঞ্চয় কাজ শুরু। তাহলে সঞ্চয় কাজ শুরু মধ্যগতিতে। সঞ্চয় কাজ শুরু হবে মধ্যগতিতে। মধ্যগতিতে নদীর দুই দিকে নিম্নভূমি, এই যে নিম্নভূমি, নদীর দুই পাশের নিম্নভূমিগুলা ভরাট হতে শুরু করে এবং সমভূমিতে পরিণত হয়। নিম্নভূমিগুলো আর নিম্নভূমি থাকে না, সেখানে কিছুদিন পরে চাষাবাদ শুরু হবে। সেরকম নিম্নভূমি আর জলাশয় না থেকে এটা সমভূমিতে পরিণত হয়। নিম্নভূমিটা ভরাট হয়ে সমভূমিতে পরিণত হয়। একে বলা হয় প্লাবন সমভূমি। এগুলো খুব উর্বর জায়গা, এগুলোকে প্লাবন সমভূমি বলা হয়। বাংলাদেশের অধিকাংশ স্থান এই প্লাবন সমভূমি। বাংলাদেশ উর্বর জায়গা, পৃথিবীর অধিকাংশ জনগণ এখানে এসে ফেরত যায়নি, সেজন্য বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। তাহলে প্লাবন সমভূমি অত্যন্ত উর্বর জায়গা এটা। এর নিচের অংশের নাম নিম্নগতি। এটা জীবনচক্রের সর্বশেষ পর্যায়। এখানে নদীর প্রশস্ততা আরও বেড়ে যায়। নদী এখানে তুলনামূলক নিজের ইচ্ছামতো আঁকা বাঁকা হয়ে চলতে পারে। নদীকে এই মাটিগুলো সহজে বাঁধা দিতে পারে না, নদীকে সোজা রাখতে পারে না। স্রোত একেবারেই কমে যায়। নিম্নের ক্ষয়, নদীর তলার ক্ষয় অনেকটা বন্ধ বললে চলে, কিন্তু পার্শ্বক্ষয় অনেক বেড়ে যায়। তলার ক্ষয় বন্ধ হয়ে পার্শ্বক্ষয় বেড়ে যায়। তাহলে এই জায়গায় তলার ক্ষয় অনেকটা কমে যায়। নদী উপত্যকা অনেক চওড়া হয়ে যায়, গভীরতা অনেক কমে যায়, স্রোতের বেগ বেশ কম। আর এই জায়গায় ক্ষয়জাত অল্প হলেও সঞ্চয়জাত ভূমি দেখা যায়। এই জায়গায় আমরা একটা চিত্রে দেখতেছি, নদীটা এই জায়গায় ছিল, কিন্তু কিছুদিন পর নদী এই জায়গায় বিচ্ছেদ হয়ে এই অংশটা জোড়া হয়ে নদীটা নতুন রূপ ধারণ করেছে। এই জায়গাটাকে
এই জায়গাটা একটা জলাশয়ে পরিণত হয়েছে, নদী থেকে বিচ্ছিন্ন হয়ে এটাকে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলা হয়। এটা আমরা আরেকটা স্লাইডে ভালো করে দেখব কীভাবে তৈরি হয়। নদী যখন সাগরে পতিত হয় এই অংশগুলো লবণাক্ত জলাভূমি। লবণাক্ত জলাভূমিটা আস্তে আস্তে যখন পৃথিবীর পৃষ্ঠের উপরে পলি পড়তে পড়তে এরকম পৃথিবীর পৃষ্ঠে উঠে আসে, আমাদের বসবাসের উপযোগী হয়ে যায় বা চাষাবাদের উপযোগী হয়ে যায়, তখন আমরা এটাকে বলি দ্বীপ। যেহেতু নদী এই জায়গায় এসে নদীর মুখে পলি পড়ে, নদী বিভক্ত হয়ে পলিটা চতুর্দিকে নদী হয়ে যায় আর পলিটাকে দেখতে বইয়ের মতো দেখায়, সেজন্য এর নাম হয়েছে বদ্বীপ। তাহলে এখানে অসংখ্য বদ্বীপ দেখা যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণাংশ পদ্মা এবং মেঘনার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এখানে অসংখ্য এরকম বদ্বীপ দেখা যায়। সেজন্য বিশাল অঞ্চলকে, হুগলি নদীর পূর্ব দিকের বিশাল অঞ্চলকে বদ্বীপ বলা হয়, সেটা আমরা অন্য স্লাইডে দেখব। তাহলে পলি সঞ্চিত হয়ে হয়ে এটা সৃষ্টি হয়েছে, এটা সঞ্চিত পলল আর এই বয়ের আকৃতি বিদায় এগুলোর নাম হলো বদ্বীপ। এটা সমুদ্রের কিনারায় যেখানে নদী পতিত হয়, যেটাকে মোহনায় তৈরি হবে, এই নিচের দিকে পলি পড়বে আর উপরের দিকে পানিগুলো সমুদ্রের চলে যাবে আর পলিগুলো নিচের দিকে বসে যাবে নদীর মোহনায়, নদীর নিম্ন গতিতে। এবার আমরা পড়ব নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ। নদী কিভাবে ভূমি তৈরি করে। দৃঢ় পরিবর্তনের মধ্যে নদী খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা নদী নিয়ে বেশি আলোচনা করছি। নদী কিভাবে ভূমি তৈরি করে। নদী দুই রকম ভূমি তৈরি করে। একটা হলো ক্ষয়জাত, ক্ষয় করে ভূমি তৈরি করবে, নতুন ভূমি করে ফেলবে, ক্ষয় করে। আরেকটা হবে সঞ্চয়জাত। তাহলে নদী আমরা এখানে আলোচনা করব ক্ষয় করে নদী কিভাবে নতুন ভূমি তৈরি করে। প্রথমে আমরা আলোচনা করছি ভি আকৃতির উপত্যকা, ইংরেজি ভি অক্ষরের মতো এই উপত্যকাটি। এটা পৃথিবী এর পৃষ্ঠে যেখানে পাহাড়ি অঞ্চল থেকে নদী সৃষ্টি হয়েছে সেই জায়গায় এটা দেখা যাবে ঊর্ধ্বগতিতে, নদীর প্রথম গতিতে এটা দেখা যাবে। এখানে স্রোতের বেগ প্রবল থাকবে এবং আমরা জানি পাহাড়ের এই অংশ তুলনামূলক শক্ত শিলা দিয়ে তৈরি, কিন্তু তলা তুলনামূলক কোমল শিলা দিয়ে তৈরি। তাই প্রচণ্ড গতিতে নদী পানি বা প্রবাহিত হওয়ার সময় এই পর্বতের গাত্রের তলাটাকে ক্ষয় করে ফেলে এবং ক্রমান্বয়ে এখানে গভীর হয়ে যায়। এজন্য এই জায়গায় নদীর গভীরতা অনেক বেশি থাকবে এবং ক্ষয় কাজটা নিচের দিকেই চলতে থাকবে। এটাকে বলা হবে ভি আকৃতির উপত্যকা। পরে দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা করবে এটা গিরিখাত। গিরিখাত এটাও ঊর্ধ্বগতিতে দেখা যাবে। প্রবল স্রোত খাড়া পর্বত গাত্র বেয়ে নিচের দিকে প্রবাহিত হয়। পর্বত গাত্র বেয়ে নিচের দিকে প্রবাহিত হয়। একে ভূপৃষ্ঠে ক্ষয় হয়, পার্শ্ব ক্ষয় হতে পারে, নিচেও ক্ষয় হয়, তবে নিচে একটু বেশি ক্ষয় হবে। ভূত্বক থেকে শিলাখণ্ড ভেঙে ভেঙে নিচের দিকে চলে আসে। শিলাগুলো পরস্পরের সঙ্গে এবং নদীর খাতের সঙ্গে, নদীর পাড়ের সঙ্গে সংঘর্ষে মসৃণ হয়ে অনেক দূর চলে যায়। শিলাগুলো যখন মসৃণ হয়ে যায় তখন অনেক দূরে শিলাগুলো চলে যায়। নদীর দুই পাশে ভূমি ক্ষয় কম হলে বা না হলে তখন এই গিরিখাতের গভীরতাটা অনেক বেড়ে যায়। সিন্ধু নদের গিরিখাতের গভীরতা প্রায় 518 মিটার। এটি পৃথিবীর বিখ্যাত গিরিখাত। এরকম আরও একটা বিষয় আছে যেটাকে আমরা নাম দিয়েছি ক্যানিয়ন। ক্যানিয়ন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্যানিয়ন হচ্ছে উত্তর আমেরিকার কলোরাডো নদীর গিরিখাত। এই গিরিখাতকে আমরা কখন ক্যানিয়ন বলবো বা ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হবে। নদী যখন শুষ্ক অঞ্চল দিয়ে প্রবাহিত হয়
তখন যদি কোমল শিলা স্তর থাকে তাহলে গিরিখাতগুলো অত্যন্ত সংকীর্ণ হয়, এখন বেশি গভীর হয়। এই যে কোমল তলায় যদি কোমল স্তর থাকে, এই গিরিখাতটা অনেক বেশি গভীর হয়ে যায়, তখন আমরা তার নাম দেব ক্যানিয়ন। অনেক বেশি গভীর গিরিখাতের নাম হলো ক্যানিয়ন। উত্তর আমেরিকার কলোরাডো নদীর গিরিখাতটা এত বেশি গভীর, তার নাম হচ্ছে ক্যানিয়ন। এর নাম গ্র্যান্ড ক্যানিয়ন। এই গ্র্যান্ড ক্যানিয়ন এর গভীরতা 2.4 কিলোমিটার। 2.4 কিলোমিটার। এটা এর প্রস্থ মাত্র 137 থেকে 157 মিটার। আর এটার দৈর্ঘ্য 482 কিলোমিটার। এরপরে আমরা আরেকটা ক্ষয়জাত ভূমিরূপের কথা বলবো, যেটা ভূমিকে ক্ষয় করে ফেলে, সেটা হচ্ছে জলপ্রপাত। কীভাবে ক্ষয় করে ফেলেছে দেখো, এই জায়গায় ভূমি নাই, এই জায়গায় মাটি নেই, মাটি সরে গেছে। এই জায়গায় মাটি থাকলো, এই জায়গায় মাটি সরে গেছে। এটাও আমরা বিস্তারিত অন্য স্লাইডে আমরা দেখব। তাহলে উপরের এই শিলাটা কঠিন শিলা, এই নিচের শিলাটা ছিল কোমল শিলা। এই নদীর মতো যখন পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হতে ছিল, একসময় কোমল শিলাটা ক্ষয়প্রাপ্ত হতে 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 আর এদিকে প্রবাহিত না হয়ে পানিটা নিচের দিকে প্রবাহিত হচ্ছে। কেন? এই জায়গার শিলাগুলোকে এই জলপ্রপাত ক্ষয় করে ফেলেছে, আর ক্ষয় করে এই জায়গায় একটা ডুবা তৈরি করেছে। এই ডুবা থেকেই এখন পানি নদীতে গিয়ে মিলিত হবে। তাহলে এভাবেও মাটি ক্ষয় হচ্ছে। তাহলে নরম মাটি শুধু এর চলনে ক্ষতি হচ্ছে না, চলনের জায়গা ক্ষতি হচ্ছে না, এর নিজের এখানে একটা গাত্র তৈরি করে ফেলেছে, মাটি এমনভাবে ক্ষয় করে ফেলেছে। তাহলে পানি আর এভাবে না চলে, পানি খাড়াভাবে নিচের দিকে পড়তে থাকে। তখন এখানে একটা বিরাট গর্তের সৃষ্টি হয়, আরও গভীর গর্তের সৃষ্টি হয় পানি পতনের কারণে। উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদী বিখ্যাত নাইগ্রা জলপ্রপাত, পৃথিবীর ধনী মানুষরা সেখানে একবার দেখতে যায়। এটা পৃথিবীর জন্য বিখ্যাত। আমরা পরের পৃষ্ঠায় এটা আমরা ভালোভাবে দেখব। এই যে জলপ্রপাত কীভাবে ওয়াটারফলটা তৈরি হয়েছে, দেখো নদীটা এরকম ছিল, শক্ত শিলা, কোমল শিলা। এই জায়গাটাকে এই পানিগুলো ক্ষয় করে ফেলবে, এই জায়গাকে ক্ষয় করা শুরু করেছে, একটু একটু নিচে নেমে তারপরও যাচ্ছে, আরও বেশি ক্ষয় করা শুরু করেছে, এই জায়গাটাকে ডুবা করে ফেলেছে, আরও বেশি ক্ষয় করা শুরু করেছে, এবং এই জায়গাটা ভাঙা শুরু করেছে, এই কোণাটা ভেঙে ফেলছে। কিছুদিন পর এই কোণাটা ভেঙে ফেলল, আর কোণা যখন আরও ভেঙে ফেললো, পানি তখন কিছুটা পানি এদিকে উজান আসতে শুরু করলো। উজান আসতে শুরু করে এটা ক্রমান্বয়ে এদিকে এসে এটাকে গর্তে পরিণত করছে, আর যত নিচে একটা ডুবাই তৈরি করে, এই মাটিগুলোকে ক্ষয় করে আস্তে আস্তে নদীর মতো প্রবাহিত করে নিয়ে যাচ্ছে। এটাও একটা ক্ষয়জাত প্রক্রিয়া। আমরা নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপের ক্ষয়জাত প্রক্রিয়াটা আমরা শেষ করলাম। এবার আমরা সঞ্চয়জাত ভূমিরূপগুলো পড়ব। সঞ্চয়জাত ভূমিরূপ নদীর সৃষ্ট ভূমিরূপের মধ্যে দ্বিতীয় সঞ্চয়জাত। সঞ্চয় করে, জমা করে, পলি জমা করে যেভাবে ভূমিরূপ হয়। 1 নাম্বার পলল কোণ, পলল ফাঁকা। এটা কোণের মতো, এই যে কোণের মতো, আর পলল ফাঁকাটা ফাঁকার মতো হবে, এরকমই হবে, তবে এই ছবিটা আমরা দিই নাই, এরকমই হবে। এটা পাহাড়ের উপরে হবে, পাহাড়ের উপরে এরকম হবে। হঠাৎ করে নদী যখন সমভূমিতে পতিত হয়,
নদীর ঊর্ধ্বগতি থেকে যখন মধ্যগতিতে হঠাৎ করে সমভূমিতে পতিত হয়, তখন নদীর শিলাচূর্ণ, পলি এগুলো পাদদেশে জমা হয়ে যায়। জমা হয়ে দুই ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। একটা ভূমিরূপে উদ্ভূত হলো এই তিন কোণা, এর নাম হবে পলল কোণ। আর একটা ভূমিরূপ হবে পাখার মতো, এরকম পাখার মতো হবে, তার নাম হবে পলল পাখা। পলল পাখা কীভাবে হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। কেন দুই রকম হচ্ছে, এখন একটা প্রশ্ন আসতে পারে। পাহাড়ের পাদদেশে একরকম ভূমি তৈরি না হয়ে দুই রকম ভূমি কেন তৈরি হচ্ছে? যেসব অঞ্চলের মাটি পানি অধিক শোষণ করে নিতে সক্ষম, সেই জায়গায় পানি শোষিত হওয়ার ফলে শিলার চূর্ণগুলো অধিক দূরে যেতে পারে না। অধিক দূরে যেতে না পারার কারণে সেই জায়গায় সঞ্চিত হয়, পাহাড়ের পাদদেশে সঞ্চিত হয়, বেশি দূরে না গিয়ে কম প্রশস্ত হয়ে সঞ্চিত হয়। তখন এটা কোণ আকৃতির হয়, তার নাম হলো পলল কোণ। যখন পানি পর্যাপ্ত পরিমাণে পানি থাকে এবং পলিগুলো বেশি দূরে যেতে পারে, সক্ষম হয়, তখন পলল পাখা তৈরি হয়। এইরকম বিস্তীর্ণ এলাকা জুড়ে পলল পাখা তৈরি হয়। গঙ্গা নদীর গতিপথে এরকম পলল পাখা হিমালয়ের পাদদেশে দেখা যায়। দ্বিতীয় ভূমিরূপটা পাদদেশীয় পলল সমভূমি। এটা পাহাড়ের পাদদেশে হবে, তবে পলি দিয়ে হবে। এটা নিম্নভূমিকে ভরাট করে এটা সমভূমিতে পরিণত হবে। নদীর পাদদেশে পলি সঞ্চয় করতে করতে পাহাড়িয়া নদী পলি সঞ্চয় করতে করতে এই যে পাহাড়ের পাদদেশে নদী পলি সঞ্চয় করতে করতে যখন বিশাল সমভূমি গড়ে তোলে, বিশাল সমভূমি, আমরা এখানে বৃষ্টির পানি দেখছি, এই বৃষ্টির পানির কারণে এখান থেকে মাটিসহ পানি গড়িয়ে এসে বিশাল এলাকা যখন বিশাল এলাকার সমভূমি গড়ে তোলে, এই ধরনের সমভূমিকে পাদদেশীয় পলল সমভূমি বলে। এটা বিশাল এলাকা, মনে রাখতে হবে, বিশাল এলাকা জুড়ে যখন এটা হবে তখন আমরা সেখানে পাদদেশীয় সমভূমি বলবো। যেমন বাংলাদেশের আমি উত্তরাঞ্চলের এই যে হিমালয়ের পাশের বাংলাদেশে এই বিশাল অঞ্চল, এরকম একটা বিশাল অঞ্চল এভাবে তৈরি হয়েছে। আমাদের তিস্তা, আত্রাই, করতোয়া সংলগ্ন রংপুর, দিনাজপুর দুইটা জেলা, এই দুই জেলার অধিকাংশ জায়গায় পলল সমভূমি এভাবে তৈরি হয়েছে এই বিশাল এলাকা জুড়ে। এইসব নদীর উত্তরে হিমালয় এবং হিমালয় থেকে পানি, বরফ গলা পানি আসার সময় এই পলিগুলো এনে রংপুর, দিনাজপুরের এই জায়গাটা পলি দ্বারা তৈরি হয়েছে, সেজন্য এটাকে বলা হয় পাদদেশীয় পলল ভূমি বা পাদদেশীয় পলল সমভূমি। এরপরে আমরা আরেকটা সঞ্চয়জাত ভূমিরূপের কথা বলবো, এটা হলো সমভূমি। এটা হলো সমভূমি। এই যে সমভূমি এই জায়গায় আমরা দেখতেছি নদী অনেক আঁকা বাঁকা, সমভূমিতে পড়লেই নদীর এই অবস্থা হয়। এই সমভূমিতেই এটা তৈরি হবে, এর নাম হচ্ছে প্লাবন সমভূমি। পলি, এই নদীর পলি বছরের পর বছর উভয় পাশে, উভয় তীরে, বন্যার সময়, বিশেষ করে বর্ষার সময় পলি স্তরে স্তরে প্রতি বছরের পর বছর পলি পড়ে এই সমভূমিটা তৈরি হয়। তাই এর নাম হচ্ছে প্লাবন সমভূমি। প্লাবনের কারণে তৈরি হয়, সেজন্য বন্যার কারণে তৈরি হয়। বন্যার শেষে এই সমভূমিগুলি শুকিয়ে, মাটিগুলো শুকিয়ে এভাবে হয়, তাই এটাকে বলা হচ্ছে প্লাবন সমভূমি। এখানে স্তরে স্তরে কাদা, পলি
এগুলো খনন করলে অনেকগুলো স্তর এখানে আমরা দেখতে পাবো। এভাবে অনেক দিন বছরের পর বছর পলি জমতে জমতে বিস্তীর্ণ সমভূমির সৃষ্টি হয়। আর এই সমভূমির নাম প্লাবন সমভূমি। এটা একটা সঞ্চয়জাত ভূমিরূপ। বাংলাদেশ, পুরা বাংলাদেশটাই এভাবে তৈরি হয়েছে। অধিকাংশ স্থান পদ্মা, মেঘনা, যমুনা আর অসংখ্য নদী বাংলাদেশে রয়েছে। এই নদীগুলো প্লাবনের কারণে পলি এসে অধিকাংশ বাংলাদেশের জায়গা এভাবে তৈরি হয়েছে। সঞ্চয়জাত ভূমিরূপ বাংলাদেশে দেখা যায়। এই সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে বালুর চর আমরা একটু আগে আলোচনা করেছি। নদী এক পাশ ভাঙে, এক পাশকে প্রাকৃতিকভাবে বাঁধের মতো হয়ে যায়, আর এক পাশ চরের মতো হয়ে যায়। এই জায়গায় বাঁধের মতো হয় আর এই জায়গায় চরের মতো হয়। আর আরেকটা ভূমিরূপ অশ্বাকুরাকৃতির হ্রদ, আমরা একটু আগে পড়েছি কিভাবে হয়। এটা আমরা আবারও একটু করে দেখে নিতে পারি। এই জায়গায় নদী এই জায়গায় ছিল, যেমন নদী এভাবে ছিল। নদীর এই দুইটা পাশ, নদী এই দিক থেকে আসার সময় আস্তে আস্তে এদিকে নিয়ে আসে। এই দিক থেকে নদী ঘোরার কারণেও আস্তে আস্তে এদিকে নদী ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে। ঢুকে যেতে যেতে নদী আরও ভিতরে ঢুকে যাচ্ছে দুই পাশ। এক সময় নদীর পথটা এই বরাবর হয়ে যায়, নদীর পথটা এই বরাবর হয়ে যায়। তখন এদিকে পানি চলাচল বন্ধ হতে হতে এই জায়গায় এবং এই জায়গায় নদী বন্ধ হয়ে যায়। পথ বন্ধ হলো, এটা নদী থেকে যায়, একে একটা নদীর বাঁক থেকে যায়। এই বাঁকটা বছরের পর বছর জলাশয় হিসাবে থাকে, আর তার নাম হলো অশ্বাকুরাকৃতির হ্রদ। এটা সমভূমিতে তৈরি হয়। আমরা নদীর নিম্ন গতিতে এটা দেখাচ্ছি, নিম্ন গতির সমভূমিতে এটা তৈরি হয়। তাহলে এরপরে আমরা আরেকটা সঞ্চয়জাত ভূমি নিয়ে আলোচনা করব। সেটা বাংলাদেশের পদ্মা, মেঘনা, এদিকে পশ্চিমবঙ্গের সীমানা। তাহলে এই পুরা জায়গাটা হলো বদ্বীপ অঞ্চল। পশ্চিমবঙ্গের নদী, এটাও আমাদের কিছু অংশ ভারতে পড়েছে, বাকি অংশটা আমাদের দেশে। এই ভারতের ধরো হুগলি নদীটা এই জায়গায় থাকবে, তাহলে এই জায়গায়ও কিছু বদ্বীপ ধরা যায়। অধিকাংশ বদ্বীপটা বাংলাদেশে। বদ্বীপগুলো কীভাবে তৈরি হয়েছে এগুলো নিয়ে আমরা একটু আগেও আলোচনা করেছি নদীর উৎপত্তিতে। এখানেও আমরা একটু আলোচনা করে নিই। মোহনার কাছাকাছি যখন এসে যাই, এই যে বঙ্গোপসাগরের কাছাকাছি যখন মেঘনা নদীটা এসে গেল এই জায়গায় পতিত হওয়ার সময়, দেখো মেঘনা এই জায়গায় সোজা আসতে পারে নাই, এখানে একটা দ্বীপের সৃষ্টি হয়েছে পলি ফরতে ফরতে। তাহলে মেঘনা এক ভাগ দুই ভাগে বিভক্ত হলো। এই জায়গায় মেঘনা হয়তো এই দিকে ছিল, এখানে পলি পরে, এদিকে মেঘনা হয়ে গেছে, এদিকে মেঘনা হয়ে গেছে। এই জায়গায় পলি পরে, এইখানেও নদী হয়ে গেছে। এই জায়গায় নদী পলি এটা পরে, এই জায়গায় নদী হয়ে গেছে। নদীগুলা পলি দ্বারা বিভক্ত হয়ে অসংখ্য নদী, একটা নদী ওখানে জালের মতো নদী তৈরি হয়। এই নদীর উভয় পাশের জমিগুলাকে বয়ের মতো দেখায়, সেজন্য এই অঞ্চলকে বলা হয় বদ্বীপ অঞ্চল। এটা এক প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ। এটা নিম্নের সমভূমিতে তৈরি হয়। ত্রিকোণাকার এই ভূমিগুলোকে বদ্বীপ বলে। যেহেতু এই নদী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, আর ভারতের এই জায়গায় একটা নদী আছে, এই নদীটা বাংলাদেশের একটু পশ্চিমে এই হুগলি নদী থেকে এই পর্যন্ত বিশাল এলাকাকে বলা হয় বদ্বীপ। এটা পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। এই অঞ্চলটা বদ্বীপ সমভূমি। এটা বাংলাদেশের প্রায় 3 ভাগের 1 ভাগ জায়গায় বদ্বীপ সমভূমি। বাংলাদেশের দক্ষিণাংশ পুরাটাই বদ্বীপ সমভূমি। খুলনা, বরিশাল, যশোর এই অঞ্চলটাই বদ্বীপ সমভূমি। আর ভারতের কলকাতা পর্যন্ত বদ্বীপ সমভূমি। হুগলি নদী, ভাগীরথী নদীর আগ পর্যন্ত বদ্বীপ সমভূমি। তাহলে এই আজকে আমরা দৃঢ় পরিবর্তন কীভাবে হয় এটা নিয়ে আলোচনা করলাম, এবং কিভাবে ধীরে ধীরে ভূমিরূপ তৈরি হয়
কোন কোন শক্তি দৃঢ় পরিবর্তনে সৃষ্টিতে প্রভাব বিস্তার করে এবং নদীর বিস্তারিত কাজ, নদীর কয় প্রকার কাজ, ক্ষয় কাজ, নদীর সঞ্চয়জাত কাজ, নদীর উৎপত্তি, নদী কাকে বলে, নদীর মাঝের অংশগুলোর নাম কি, একটা নদীতে কী কী থাকে, উৎপত্তি স্থল, তারপরে উপনদী, এরপর শাখা নদী, এগুলো বিস্তারিত আলোচনা করলাম। তোমরা আশা করি এটা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের বইয়ে 52 পৃষ্ঠা থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত একটু পড়ে নেবে। এই বলেই আমি আজকের পাঠ সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।